সাধারণত একটি সেলস প্রক্রিয়ায় সেলস প্রফেশনালদের মূল লক্ষ্য থাকে ক্লায়েন্টের অ্যাটেনশন ধরে রেখে সেলস মার্কেটে নিজেদের অবস্থান শক্ত করা। তবে বিষয়টি যতটা সহজ ভাবছেন, বাস্তবে তা পুরোপুরি ভিন্ন। জিপিয়া এর এক জরিপে দেখা গেছে ৭৪% সেলস প্রতিনিধি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হতে পারেন না। তাই এটা স্পষ্ট যে প্রচলিত সেলস পদ্ধতিগুলোতে বেশ কিছু গ্যাপ রয়েছে, যার মূল কারণ সেলস প্রতিনিধিরা ক্লায়েন্টের চাহিদা আর সমস্যাগুলো বুঝে উঠতে ব্যর্থ হন। যেমন ধরুন, আপনি আপনার ক্লায়েন্টের কাছে একটি সফটওয়্যার সেল করছেন যা তাদের কোম্পানির কর্মীদের কাজের সময় ট্র্যাক করতে সাহায্য করবে। আপনি প্রোডাক্টটির একটা সুন্দর ডেমো তৈরি করেছেন, টিমের সাথে বারবার ঝালিয়ে নিচ্ছেন, সব ম্যাটেরিয়াল রেডি, এবার প্রেজেন্টেশনের পালা। আপনি বললেন, আমাদের সফটওয়্যার খুব সহজেই কাজের সময় ট্র্যাক করতে পারবে, রিপোর্ট জেনারেট করতে পারবে এবং প্রোডাক্টিভিটি বাড়াবে। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। একজন ক্লায়েন্ট বলে উঠল, সবই ঠিক আছে, কিন্তু আপনার প্রোডাক্টটি আমাদের কোন সমস্যার সমাধান দিচ্ছে? তাহলে দেখুন, আপনি আপনার প্রেজেন্টেশনে প্রোডাক্টের ফিচারগুলো খুব ভালোভাবে তুলে ধরা সত্ত্বেও ক্লায়েন্টরা আপনার প্রোডাক্টের প্রয়োজনীয়তাই অনুভব করতে পারছে না। মূলত আপনি তাদের সমস্যার মূল কারণ চিহ্নিত না করেই সমাধান অফার করছেন। ফলাফল, কনভার্সন রেট কম। এখন প্রশ্ন হলো, কিভাবে এই গ্যাপটা আপনি দূর করবেন? এই জায়গাতেই গ্যাপ সেলিং হতে পারে আপনার জন্য উপযুক্ত সেলস মেথোডোলজি। ক্লোজ দ্য গ্যাপ অ্যান্ড ইউ উইল ক্লোজ দ্য ডিল। এটাই কিনানের গ্যাপ সেলিং মেথোডোলজির মূল ধারণা। কিনান এই বইতে সেলস প্রক্রিয়ার পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ এঁকেছেন, যেখানে তিনি প্রচলিত সেলস পদ্ধতির মতো শুধু প্রোডাক্ট সেলের দিকে মনোযোগ না দিয়ে ক্লায়েন্টের সমস্যা ও লক্ষ্যের উপর ভিত্তি করে কার্যকর কয়েকটি স্ট্র্যাটেজি উপস্থাপন করেছেন, যেগুলো খুব সহজে আয়ত্ত করে আপনি একজন সাকসেসফুল সেলস পারসন হয়ে উঠতে পারবেন। আর হ্যাঁ, আপনি সেলস পেশায় থাকুন বা না থাকুন, এই বিজনেস ওয়ার্ল্ডে সেলসের স্ট্র্যাটেজি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন শুরু করা যায়। গ্যাপ সেলিং মেথোডোলজি আসলে কি? ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রোডাক্ট সেল করুন। এ ধরনের সেলস পরামর্শ আমরা অনেকেই শুনেছি। এটি শুনতে যৌক্তিক মনে হলেও আপনার ৮০% ডিল হারানোর পিছনে এই চিন্তাভাবনা দায়ী, কারণ আপনি সেলসের আসল গেম প্ল্যানটাই জানেন না। আপনি ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি না করে বরং তার গ্যাপগুলো চিহ্নিত করুন আর সমাধানের দিকে ফোকাস করুন, কারণ এর মধ্যেই থাকে আপনার প্রোডাক্টের ভ্যালু এবং ডিমান্ড, যেখান থেকে সেলসের ভিত্তি তৈরি হয়। এখানে গ্যাপ হলো সেই দূরত্ব যা আপনার ক্লায়েন্টের ব্যবসার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুই অবস্থার মধ্যকার শূন্য স্থানকে বোঝায়। একজন সেলস পারসন হিসেবে আপনার কাজ হচ্ছে এই গ্যাপ পূরণে তাকে পূর্ণ সহায়তা করা। এটা অনেকটা এমন যে আপনার ক্লায়েন্ট একটি নদীর একপাশে আটকে আছেন এবং আপনার সমাধান তাকে ওই নদী পার করে নিয়ে যাওয়ার ব্রিজ হিসেবে কাজ করবে। তাই তাদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, বাধা এবং কাঙ্ক্ষিত ভবিষ্যৎ অবস্থা, লক্ষ্য, আকাঙ্ক্ষা এই সকল কিছু বুঝে আপনাকে এই গ্যাপটি পূরণ করতে হবে। তাহলে চলুন গ্যাপ সেলিং এর এই 3টি মাস্টার স্টেট সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 1. দ্য কারেন্ট স্টেট। সমস্যা থেকেই শুরু। সেলস প্রক্রিয়ার জার্নিটা আসলে শুরু হয় সমস্যাকে কেন্দ্র করে। সহজ ভাষায়, ক্লায়েন্টের যদি কোনো সমস্যাই না থাকে তাহলে তা সেলসের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা কঠিন। আর গ্যাপ সেলিংয়ে কারেন্ট স্টেট হল ক্রেতার ব্যবসার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সমস্যার শিকড়ে পৌঁছানোর চেষ্টা করা। ধরুন, আপনি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এবং আপনার ক্লায়েন্ট এমন একটি স্ট্যান্ডার্ড সফটওয়্যার চাচ্ছে যাতে অনলাইন মার্কেটপ্লেসে প্রজেক্ট ম্যানেজের পাশাপাশি কর্মীদের মনিটরিংও করতে পারে। স্বাভাবিকভাবে সমস্যা হিসেবে মনে হতে পারে তাদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে তেমন দক্ষতা নেই, কিন্তু তাদের বর্তমান অবস্থা আরও গভীরভাবে বিশ্লেষণ করে আপনি জানতে পারলেন তারা অন্যদের মতো আপডেটেড কোনো সফটওয়্যার ব্যবহার করছে না, স্লো সফটওয়্যারের কারণে তাদের প্রজেক্ট ডেডলাইন মিস হচ্ছে, টুলসের অভাবে ঠিকমতো মার্কেটিং হচ্ছে না, কর্মীদের কাজের কোনো রেকর্ড রাখা যাচ্ছে না ইত্যাদি। এভাবে কারেন্ট স্টেটে সেলস রিপ্রেজেন্টেটিভ একজন ডিটেকটিভের ভূমিকা পালন করে। ক্লায়েন্টের ব্যবসার পরিস্থিতি, সমস্যার প্রতিটি দিক এবং বাধাগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে পারলে আপনি পরবর্তীতে খুব সহজেই সমাধানের ব্রিজ তৈরি করতে পারবেন এবং প্রোডাক্ট সেলের পাশাপাশি ক্লায়েন্টের আস্থাও অর্জন করতে পারবেন। তাই মনে রাখতে হবে, আপনার সেলিং প্রক্রিয়ার বাকি অংশের সাফল্য নির্ভর করছে
ক্লায়েন্টের বর্তমান অবস্থা বিশ্লেষণের ওপর। 2. দ্য ফিউচার স্টেট, সাফল্যের রোডম্যাপ। এই ধাপে একজন সেলস পার্সন হিসেবে আপনাকে ভাবতে হবে আপনার দেওয়া সমাধান ক্লায়েন্টের লক্ষ্য অর্জনে কতটুকু সফল হতে পারবে। আচ্ছা ভাবুন তো, আপনার সমাধানে যদি ক্রেতার সব সমস্যা মিটে যায় এবং তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হয়, তাহলে কেমন হবে? অবশ্যই ক্লায়েন্টের ব্যবসা বা কাজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। মানুষ সাধারণত পরিবর্তন পছন্দ করে না। এজন্য ক্লায়েন্টরা প্রায় এই প্রশ্নগুলোর মধ্যে আটকে যায়। আপনার প্রোডাক্টটি কি 100% সমাধান দিতে পারবে? যদি ফলাফল এখনকার চেয়েও খারাপ হয়? যদি মাঝপথে কিছু ভুল হয়ে যায়? এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কাজ হচ্ছে একটি রোডম্যাপ সাজিয়ে ক্লায়েন্টকে পরিবর্তনের পথে হাঁটতে অনুপ্রাণিত করা। সেটা কিভাবে হতে পারে? বিষয়টি সহজভাবে বুঝতে পূর্বের উদাহরণটাই আবার দেখুন। ধরুন আপনি আপনার ক্লায়েন্টকে সেই সফটওয়্যার সেল করছেন যা তাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কর্মীদের মনিটরিং সহজ করে দেবে। এখন আপনি যদি প্রোডাক্টের ফিচারগুলোর উপর ফোকাস না করে ক্লায়েন্টের ফিউচার স্টেট অর্থাৎ তাদের লক্ষ্য বা পরিকল্পনার উপর গুরুত্ব দেন, তাহলে ক্লায়েন্টের আস্থা কয়েক গুণ বেড়ে যাবে। তারা আপনার সাথে ডিল করতে আগ্রহ প্রকাশ করবে। যেমন আপনি বললেন আপনার সফটওয়্যারটি যথেষ্ট আপডেটেড, ফলে অর্ডার দ্রুত প্রসেস করা যাবে। পুরো সিস্টেমটি প্রজেক্ট ম্যানেজমেন্টে খুব দ্রুত রেসপন্স করবে। এতে প্রজেক্ট ডেডলাইন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। সফটওয়্যারটিতে মার্কেটিং স্ট্র্যাটেজির খুব দারুণ একটি ফিচার অ্যাড থাকায় তাদের পণ্য মার্কেটপ্লেসে সহজেই জায়গা করে নেবে। আপনার সফটওয়্যার খুব সহজেই কর্মীদের কাজের পূর্ণাঙ্গ রেকর্ড রাখতে সক্ষম হবে এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সময় বাঁচাবে। এইরকম পরিকল্পনা যে শুধু ক্লায়েন্টের লক্ষ্যগুলো বাস্তবায়নে সাহায্য করবে তা নয়, একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্লায়েন্টের কারেন্ট এবং ফিউচার স্টেটের মধ্যকার গ্যাপ পূরণের একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিবে। 3. দ্য গ্যাপ, আপনার সেলসের মূল চাবিকাঠি। প্রতিটি সেলের কেন্দ্রে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাই আপনার প্রোডাক্টের আসল ভ্যালু ক্লায়েন্টের কাছে তুলে ধরে। আপনার ক্লায়েন্টের কারেন্ট স্টেট এবং ফিউচার স্টেট বিশ্লেষণ করার পর এবার গ্যাপের হিসাব জানা জরুরি। তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কারেন্ট স্টেটের সাথে ফিউচার স্টেটের পার্থক্যই হচ্ছে গ্যাপ। আপনি ক্লায়েন্টের কারেন্ট স্টেট যাচাই করে দেখলেন বর্তমানে তাদের মাসিক বিক্রয় 1 লক্ষ টাকা এবং ভবিষ্যতে তাদের লক্ষ্য হচ্ছে 1,50,000 টাকা। তাহলে গ্যাপ 50,000 টাকা। প্রজেক্ট ডেডলাইন মিস রেট 30% আর ভবিষ্যতের লক্ষ্য 5%, গ্যাপ 25%। ইনভেন্টরি ম্যানেজমেন্টে প্রতি মাসে 50 ঘন্টা সময় নষ্ট আর ভবিষ্যতের লক্ষ্য 10 ঘন্টা, গ্যাপ 40 ঘন্টা। এখন দেখুন, আপনি তাদের কাছে শুধু একটি সফটওয়্যার সেল করছেন না, বরং আপনি তাদের 50,000 টাকা অতিরিক্ত মাসিক বিক্রয় এবং 40 ঘন্টা অতিরিক্ত সময় সাশ্রয় সেল করছেন। এটা তাদের ব্যবসায় কি বিশাল পরিবর্তন আনবে, ভাবতে পারছেন আপনি? এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রোডাক্ট এই গ্যাপ পূরণে কতটুকু সফল হলে তারা বিনিয়োগ করতে রাজি হবে। ধরুন আপনার সফটওয়্যারটি কিনতে তাদের মাত্র 10,000 টাকা খরচ হবে। তাহলে দেখুন, গ্যাপ 50,000, বিনিয়োগ 10,000, সুতরাং 40,000 টাকা লাভ। এখন আপনি নিজেই ভাবুন, মাত্র 10,000 টাকা বিনিয়োগে 40,000 টাকা লাভ পেলে কি কেউ না বলবে? অবশ্যই না। আর আপনার ক্লায়েন্টও তাই করবে। সুতরাং গ্যাপ যত বড় হবে আপনার প্রোডাক্টের ভ্যালু ততটাই বাড়বে। ডিসকভারি ফেজ, 4টি প্রশ্ন। ইতিমধ্যে আপনি গ্যাপ সেলিং এর 3টি গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে জেনে গিয়েছেন। এবার ক্লায়েন্টের কারেন্ট স্টেট এবং তাদের ফিউচার স্টেটের মধ্যে গ্যাপ বোঝার জন্য প্রশ্ন করাটা কতটা জরুরি তার সম্পর্কে বিস্তারিত এ পর্বে জানতে পারবেন। আসলে গ্যাপ সেলিং এর সবচেয়ে বড় শক্তি হলো ভ্যালিড প্রশ্ন, আর এখানে ডিসকভারি ফেজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পুরো সেলস প্রক্রিয়ার প্রায় 25% সময় আপনার এখানে ইনভেস্ট করতে হবে। কিনান তার গ্যাপ সেলিং মেথডে 4 ধরনের প্রশ্নের কথা বলেছেন, যা আপনার সেলস প্রক্রিয়ার প্রতিটি ধাপে কাজে আসবে। 1. প্রবিং প্রশ্ন। ডিসকভারি প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ইনফরমেশন। প্রবিং প্রশ্নের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছ থেকে তাদের সমস্যাগুলো সম্পর্কে আরও নিখুঁতভাবে জানতে পারবেন। এগুলো সাধারণত ওপেন এন্ডেড প্রশ্ন হয়, যা হ্যাঁ বা না এর বাইরে আপনাকে বিস্তারিত উত্তর দিবে। যেমন একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি ক্লায়েন্টকে প্রশ্ন করতে পারেন, আপনি যে সমস্যাগুলো উল্লেখ করেছেন এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন।
বা এই সমস্যাগুলো আপনার কোম্পানিতে কি ধরনের প্রভাব ফেলছে। প্রতিবার যখনই ক্লায়েন্ট কোনো সমস্যা উল্লেখ করবে তা নিয়ে আরও খুঁটিনাটি জানুন, এতে আপনি তাদের মূল সমস্যা ধরতে পারবেন। 2. প্রসেস প্রশ্ন। প্রসেস প্রশ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন ক্লায়েন্ট কিভাবে তাদের কাজগুলো সম্পাদন করছে। এটি টেকনিক্যাল বা অপারেশনাল সমস্যার মূল কারণগুলো বের করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি ক্লায়েন্টকে অ্যাকাউন্টিং সফটওয়্যার সেল করছেন, তাহলে জানতে চাইতে পারেন একটি নতুন ইনভয়েস আসার পর আপনারা কিভাবে কাজ করছেন। এতে আপনি তাদের কাজের ধরন ও অভ্যন্তরীণ কার্যপ্রণালী সম্পর্কে ভালো ধারণা পাবেন, যা আপনার প্রোডাক্ট বা সার্ভিস পজিশন করতে সহায়তা করবে। 3. প্রভোকিং প্রশ্ন। অনেক সময় ক্লায়েন্টরা তাদের সমস্যাগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেন না যতক্ষণ না একজন সেলস পার্সন তা বিশদভাবে আলোচনা করেন। প্রভোকিং প্রশ্ন তাদের সমস্যাগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করে। যেমন আপনি বললেন, এই সমস্যার কারণে আপনার টিমের প্রোডাক্টিভিটি আরও 20% কমে যেতে পারে। এতে ভবিষ্যতে আপনার প্রজেক্টের উপর কিরকম প্রভাব পড়তে পারে ভেবে দেখেছেন? এই ধরনের প্রশ্ন আপনাকে ক্লায়েন্টের চোখে একজন অভিজ্ঞ সেলস পার্সন হিসেবে তুলে ধরবে। 4. ভ্যালিডেটিং প্রশ্ন। কোনো বিষয় নিয়ে নিশ্চিন্ত না হলে ভ্যালিডেটিং প্রশ্ন করুন, এতে ক্লায়েন্টের সমস্যাগুলো পুনরায় যাচাই করা যায়। যেমন আপনি বলতে পারেন, আমার মনে হচ্ছে কর্মীদের উপস্থিতি এবং পারফরমেন্স ট্র্যাক করাই আপনার প্রধান সমস্যা, আমি কি ঠিক বুঝেছি? বা গতবার আপনি বলেছিলেন যে প্রতি মাসে অ্যাটেন্ডেন্স রিপোর্ট তৈরি করতে আপনার এইচআর টিমের 2 সপ্তাহ লেগে গিয়েছিল, আর কোনো সমস্যা হচ্ছে কি? এই প্রশ্নগুলো সাধারণত ক্লোজড এন্ডেড হয়, অর্থাৎ হ্যাঁ বা না উত্তর দিয়ে কনভারসেশন শেষ করা যায়। ভ্যালিডেটিং প্রশ্নের সুবিধা হচ্ছে এটি যে আপনাকে ও ক্লায়েন্টকে একই ট্র্যাকে রাখে এবং প্রমাণ করে যে আপনি তাদের সমস্যার সমাধানে ঠিক কতটা ডেডিকেটেড। এতে ভবিষ্যতে ডিল সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। বলতে গেলে এই প্রশ্নগুলোই হচ্ছে গ্যাপ সেলিং এর জাদু, যা নিশ্চিত করে যে আপনি ক্লায়েন্টের সমস্যাগুলো সঠিকভাবে বুঝেছেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান দিতেও প্রস্তুত। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করবেন। আপনি যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে ডিসকভারি কল করবেন তখন একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করুন এবং ক্লায়েন্টকে কথা বলতে দিন। ক্লায়েন্টের কথায় তার সমস্যার সঙ্গে কিছু মিল পেলে সেই জায়গায় প্রশ্ন করতে থাকুন। আপনি তখনই বুঝবেন যে আপনি ঠিক পথে আছেন যখন ক্লায়েন্ট বলবে, এটা একটি ভালো প্রশ্ন, বা কোনো পজিটিভ রিয়েকশন দিবে। আপনার মূল লক্ষ্য হচ্ছে প্রশ্ন করে ক্লায়েন্টের গ্যাপটা চিহ্নিত করা। এতে যেটা সুবিধা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে যেমন কোয়ালিফাই করতে পারেন, তেমনি কোম্পানির অন্য স্টেক হোল্ডারদেরও বাই ইন পেতে পারেন। অনেকে মনে করতে পারেন এই প্রশ্নগুলো ক্লায়েন্টের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য কার্যকর একটি স্ট্র্যাটেজি, কারণ এর মাধ্যমে ক্লায়েন্টের চোখে আপনার সম্পর্কে একটি ভালো ইমপ্রেশন তৈরি হয়। গ্যাপ সেলিং কিভাবে শুরু করবেন? এতক্ষণ আমরা গ্যাপ সেলিং এর স্ট্র্যাটেজি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি, এবার তা প্রয়োগের পালা। মাত্র 6টি ধাপে আপনি সেলসের পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে পারবেন। 1. একটি প্রবলেম আইডেন্টিফিকেশন চার্ট তৈরি করুন। সেলস প্রতিনিধি হিসেবে একটি কমন ভুল হলো ক্লায়েন্টের সমস্যা না বুঝে তাদের সাথে আগেই যোগাযোগ করা। এতে ডিল ফাইনালের সময় প্রেজেন্টেশনের নড়বড়ে অবস্থা থাকে। কিনান বলছেন, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার আগে আপনাকে একটি প্রবলেম আইডেন্টিফিকেশন চার্ট তৈরি করতে হবে, যেখানে আপনার প্রোডাক্ট বা সেবাগুলি তাদের সমস্যার কি কি সমাধান করতে পারে তার একটি তালিকা থাকবে। যেমন ধরুন, আপনি ক্লায়েন্টকে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অফার করছেন, তাহলে চার্টের প্রথমেই আপনার সফটওয়্যার কোন কোন সমস্যাগুলি সমাধান করতে পারবে তা লিখুন। পরবর্তী ধাপে সমস্যাগুলোর পিছনের কারণগুলো চিহ্নিত করুন। সব সমস্যার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, তাই আপনার টিমের সাথে ভালো করে ব্রেইনস্টর্মিং করুন। তারপর ক্লায়েন্টের সাথে কথা বলুন। আসল সমাধান শুরু হয় সমস্যাকে ভালোভাবে বুঝে নেওয়ার পর থেকে। 2. ক্লায়েন্টের সমস্যাগুলি খুঁজে বের করুন। এখন সময় এসেছে ক্লায়েন্টের বর্তমান সমস্যাগুলি জানার। ভাবুন, এটা যেন এক পেঁয়াজের স্তর খোলার মতো, যেখানে আপনি তাদের ব্যবসা পুরোপুরি বুঝে ফেলবেন। এ ধাপে তাদের কি কি সমস্যা, কি চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছে সব কিছুর একটি আইডিয়া নিন। এই সময় আপনার ডিল নিয়ে কোনো কথা বলবেন না, বরং তাদেরকে প্রশ্ন করে তাদের সমস্যাগুলির গভীরে গিয়ে পৌঁছান, যাতে আপনি খুব সহজে তাদের সমস্যাগুলি সমাধান করতে পারেন। 3. সমস্যার প্রভাব চিহ্নিত করুন। এখন যখন আপনি গ্রাহকের সমস্যাগুলি জানেন, তখন আপনাকে জানতে হবে এই সমস্যা তাদের ব্যবসায় কি ধরনের প্রভাব ফেলছে। আপনি হয়তো ইতিমধ্যে এই কাজটি প্রবলেম আইডেন্টিফিকেশন চার্টে তুলে ধরেছেন, তবে ক্লায়েন্টের সরাসরি অংশগ্রহণ
আপনাকে আপনার চিহ্নিত করা মূল কারণগুলো নিশ্চিত করতে বা এমন কোনো কারণ দেখাতে সাহায্য করতে পারে যা আপনি আগে কখনো ভাবেননি। 4. ক্লায়েন্টের ভবিষ্যৎ চিন্তাভাবনা বুঝুন। এই ধাপে আপনি ক্লায়েন্টের লক্ষ্য, ইচ্ছা বা আগ্রহের উপর ফোকাস করুন। তাদের অগ্রাধিকারগুলো বুঝতে পারলে আপনি জানতে পারবেন আসলে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো। আপনার প্রোডাক্ট তাদের এক্সপেকটেশন কতটুকু পূরণ করতে সক্ষম হবে তা নির্ভর করছে এই স্টেজে। 5. ডিসিশন মেকিং প্রক্রিয়া চিহ্নিত করুন। আপনার চমৎকার সমাধান উপস্থাপন করার আগে বুঝে নিন আপনার ক্লায়েন্ট কি কি মানদণ্ডের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে এগোবে। এখানে ডিসকভারি ফেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অত্যন্ত কার্যকর, কারণ এগুলো আপনাকে ইতিমধ্যেই তাদের মানদণ্ডের পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে। ফলে সমাধান উপস্থাপন করার সময় নিখুঁতভাবে আপনি তা মোকাবেলা করতে সক্ষম হবেন। তারপরও কিছু প্রশ্ন হতে পারে, ক্লায়েন্ট মূল্যায়নে কি কি নির্দিষ্ট মানদণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে, কোন কোন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখছেন বা আপনার প্রোডাক্টের কি কোনো ট্রায়াল পিরিয়ড হবে। 6. গ্যাপ পূরণ করুন। সবশেষে যখন আপনি ক্লায়েন্টের সমস্যা এবং তাদের প্রয়োজন পুরোপুরিভাবে বুঝে ফেলবেন, তখন আপনার প্রোডাক্ট তাদের জন্য সেরা বিকল্প হিসেবে উপস্থাপন করুন। কিনান গ্যাপ পূরণে 3টি পয়েন্ট উল্লেখ করেন যা একজন সেলস পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেইন ফিচারগুলো হাইলাইট করুন। নিশ্চিতভাবেই আপনার প্রোডাক্টের অসংখ্য চমৎকার ফিচার্স থাকতে পারে, তবে সবগুলো ক্লায়েন্টের জন্য প্রাসঙ্গিক হবে না, স্বাভাবিক। তাই শুধুমাত্র সেই ফিচারগুলো ফোকাস করুন যা ক্লায়েন্টের লক্ষ্য এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্লায়েন্টের অ্যাটেনশন ধরে রাখুন। যখন আপনি প্রোডাক্টের ফিচার দেখাচ্ছেন তার সাথে তাদের অ্যাটেনশন ধরে রাখার জন্য আপনার প্রোডাক্টের সাথে তাদের ব্যবসাকে কানেক্ট করুন। যেমন আপনি বলতে পারেন, আমাদের প্রোডাক্ট আপনার বিজনেসের এই সেক্টরে দারুণভাবে কাজ করবে। ক্লায়েন্টের সমস্যায় ফোকাস করুন, প্রযুক্তিতে নয়। আপনার ডিল সাকসেসফুল হওয়ার অন্যতম সিক্রেট হচ্ছে আপনার প্রোডাক্ট ক্লায়েন্টের ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযুক্ত সেটি তুলে ধরা। যেমন আপনি যদি একটি মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম সেল করেন, তাহলে প্রযুক্তিগত শব্দ ব্যবহার করার পরিবর্তে আপনাকে তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় ফোকাস করতে হবে এবং কিভাবে আপনার প্রোডাক্ট তাদের সাহায্য করতে পারে তা তুলে ধরতে হবে। তাহলে বুঝতেই পারছেন, গ্যাপ সেলিং শুধু একটা ফ্যান্সি শব্দ না, তবে অনেক সেলস পিপলের মতো আপনিও মনে করতে পারেন গ্যাপ সেলিং কেন বেছে নিব, যেখানে বাজারে আরও জনপ্রিয় সেলস মেথড আছে। উত্তরটা খুব সহজ। গ্যাপ সেলিং অন্য পদ্ধতিগুলোর থেকে একেবারেই আলাদা, কারণ এটি প্রোডাক্ট সেলের দিকে নয়, বরং ক্লায়েন্টের উপর ফোকাস করে, যাতে আপনি খুব সহজেই এর স্ট্র্যাটেজিগুলো ফলো করে একজন সাকসেসফুল সেলস পারসন হয়ে উঠতে পারেন। তাই এই বইটি হচ্ছে সেলিং প্রসেসের আসল গেম চেঞ্জার।